ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ না? আজকের এই এক ভিডিও থেকে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সবচেয়ে ভীতিকর যে সাবজেক্ট ইংরেজি অংশে অন্তত পক্ষে তুমি 90% কিন্তু কমন পেতে যাচ্ছ। আজকে আমি ফাইনাল সাজেশন ইংরেজি অংশ নিয়ে কথা বলবো, এমসিকিউ পার্টটা নিয়ে, যেখানে আমাদের টোটাল 15 প্রশ্ন থাকে হচ্ছে 15টি, এবং এই 15টি প্রশ্নের মধ্যে আমার কিন্তু পাস পাইলেই পাস। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট প্রত্যেক বছর এই 15-এর মধ্যে পাস পায় না অন্তত 90% শিক্ষার্থী। প্রথমেই আমরা যে সেগমেন্টের কথা বলতেছি, ফাইনাল সাজেশন বলতে ভাই আসলে কি বুঝো? তুমি অলরেডি 3 মাস মোটামুটি পড়াশোনা করে ফেলছো। এখন ফাইনাল রোড ম্যাপটা তোমার কি হওয়া দরকার? লাস্ট 1 মান্থ যে বিষয়গুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, আমরা এই বিষয়গুলো নিয়ে একটি কথা বলবো। আমরা বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস থেকে যে জিনিসটা লক্ষ্য করেছি, 2000 সর্বশেষ পরীক্ষায়, যেটা 23-24 সেশনে পরীক্ষা হয়েছে, এখানে প্রেপোজিশন থেকেই প্রশ্ন আসছে টোটাল 3টা, ভোকাবুলারি থেকে আসছে 2টা, এবং স্পেলিং থেকে প্রশ্ন আসছে 1টা। অর্থাৎ টোটাল 15টা প্রশ্নের মধ্যে 3, 2, 5 আর 1 আমরা 6টা প্রশ্ন এখানে পেয়ে গেছি ভোকাব বেসড। 6টা প্রশ্ন এখানে পেয়ে গেছি আমরা ভোকাব বেসড। আসলে তুমি লাস্ট মোমেন্টে আসলে সব পড়তে পারবে না, যা বাদ দেওয়া যাবে না। আমাদের এই আলোচনাটুকু আজকে কিন্তু থাকতেছে। এর পাশাপাশি তোমাকে গ্রুপ ভার্ব, অ্যানালজি এবং ফ্রেজ এন্ড ইডিয়ম সেগমেন্টটা একটু দেখতে হবে। ভাই আমি অনেক পড়ে ফেলছি, আমাকে চান্স পাওয়ার জন্য সবকিছু পড়ার কোনো দরকার নাই। চান্স পাওয়ার জন্য যতটুকু দরকার আমরা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। প্রেপোজিশন, ভোকাবুলারি, ক্যারেক্টার, স্পেলিং, এই সেগমেন্ট কোনোভাবে বাদ দেওয়া যাবে না, এটা মাস্ট। এখন তুমি বলতে পারো যে ভাই আমি তো আসলে প্রেপোজিশন মনে থাকে না, ভোকাবুলারি মনে থাকে না, আমি স্পেলিং সব একরকম লাগে। মাথায় রেখো, এই সেক্টরটা কখনোই পরিশ্রমীদের সারা সেক্টর না। তোমার একটা সিটের জন্য যদি 50 জন লড়াই করে, বাকি 49 জনকে বাদ দেয় তোমার মেইন লক্ষ্য। এখন বাদ দেওয়ার জন্য কি করতে হবে? বাদ দেওয়ার জন্য যতই কষ্ট হোক, মনে থাকে না, লিখে লিখে পড়ো বাবা, কিন্তু মনে রাখতে হবেই। ভোকাবুলারি সেগমেন্ট থেকে আমরা দেখলাম 5 থেকে 6টা প্রশ্ন প্রতিবার এসেই থাকে। এরপরে আমরা 15টা প্রশ্নের মধ্যে শুধু ভোকাবুলারি পারলেই তুমি পাস করবা, এতটুকু নিশ্চিত থাকো। এর পরবর্তীতে আমরা দেখতেছি রাইট ফর্ম অফ ভার্ব, ভয়েস, ন্যারেশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। রাইট ফর্ম অফ ভার্ব অথবা টেন্স, এই সেগমেন্টটা থেকে আমরা প্রশ্ন পাইছি টোটাল 3টা। তাহলে 6 আর 3 9, ভয়েস থেকে 1টা, ন্যারেশন থেকে 1টা, 10 11। এরপরে আমরা যদি প্রশ্ন দেখার চেষ্টা করি, পার্টস অফ স্পিচ অথবা নাউন, এই নাউন সেগমেন্টটা থেকে প্রশ্ন আসে 1টা। আমরা একটু বিগত সালের প্রশ্নটা লক্ষ্য করার চেষ্টা করি, কি ছিল ভাই? প্রথম যে প্রশ্নটা ছিল, দেখো প্রথম যে প্রশ্নটা ছিল আমরা একটু দেখার চেষ্টা করি। ফর মাইসেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু এন্ড দ্যাট ওয়াজ আ মাটন চপ। টেক্সট বুকের একটা লাইন সেন্টেন্স কারেকশন হিসেবে চলে আসছে কোশ্চেন নাম্বার 1। অর্থাৎ সেন্টেন্স কারেকশন সেগমেন্টটা আমরা একটু লিখে ফেলি। সেন্টেন্স কারেকশন, এই সেগমেন্টটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, এবং প্রতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই টপিকটা থেকে প্রশ্ন আসবে। আমরা কোশ্চেন নাম্বার 2টা দেখি কি ছিল। পরবর্তী যে প্রশ্নটা ছিল আমরা দেখার চেষ্টা করি। শি হ্যাজ বিন কি ছিল? শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ড্যাশ দ্য লাস্ট 5 ইয়ার্স। ফর এবং সিন্সের ব্যবহার থেকে প্রশ্ন আসছে। কই থেকে আসছে ভাই? ফর এবং সিন্সের ব্যবহার থেকে প্রশ্ন আসছে। এবং ফর এবং সিন্সের ব্যবহার আমরা টেন্স যখন পড়ছি, সারা বছর পড়ে ফেলছি। তোমার কোচিং, প্রাইভেট যেখানেই পড়ছো না কেন, তোমাকে কিন্তু ফর এবং সিন্সের ব্যবহারটা মাস্ট পড়িয়েছে। মাথায় রাখবা, ফরের পরে থাকে নাম্বার প্লাস টাইম, সিন্সের পরে থাকে শুধু সময়বাচক শব্দটা। ওকে, ফর এবং সিন্সের ব্যবহার আমরা শেষ করে ফেলছি। এরপরে আমরা যদি পরবর্তী প্রশ্নটা দেখার চেষ্টা করি, পরবর্তী প্রশ্নটা আমাদের কি ছিল? পরবর্তী প্রশ্নটা ছিল হাউ মেনি টাইমস ড্যাশ ইউ বিন অ্যাব্রড। অ্যানাদার কোশ্চেন ফ্রম টেন্স। টেন্স কোনোভাবেই বাদ দেয়া যাবে না। আমরা বলছিলাম টেন্সের পার্টটা রাইট ফর্ম অফ ভার্ব অথবা টেন্স, এই সেগমেন্টটাতে তোমরা 5 স্টার দিয়ে নাও। এই সেগমেন্টটাতে অন্তত 5টা স্টার দিয়ে রাখো, কোনোভাবেই এই সেগমেন্ট আসলে বাদ দেয়া যাবে না। আমরা টেন্স থেকে আরো একটা প্রশ্ন পেয়ে গেছি। এর পরবর্তী প্রশ্নটা দেখো, এর পরবর্তী প্রশ্নটা দেখো কি ছিল? শি ওয়াজ সিলেক্টেড ড্যাশ 400 কম্পিটিটরস এমং, আর হচ্ছে বিটুইন এর মধ্যে আমরা যে ব্যবহারটা শিখছিলাম, বিটুইন এবং এমং, এখানে আমরা যদি দুইজনের মধ্যে তুলনা করার বিষয়টা দেখি, দুইজনের মধ্যে তুলনা করলে আমরা দেখি হচ্ছে বিটুইন বসে, আর 2 এর অধিক তুলনা করলে আমরা বসে হচ্ছে এমং। যেহেতু এখানে 400 কম্পিটিটরস এর কথা বলেছিল, আমাদের ওই প্রশ্নটার কারেক্ট অ্যান্সার হয়েছিল এমং। এবং এই বিটুইন এবং এমং এর সেগমেন্টটা, অর্থাৎ আমাদের এই সেগমেন্ট যদি আমরা ধরি, এটাও কিন্তু প্রিপোজিশনের পার্ট থেকে আসা একটা প্রশ্ন, এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এর পরবর্তী প্রশ্নটা আমরা যদি দেখার চেষ্টা করি,
পরবর্তী প্রশ্ন কি ছিল? হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড। অর্থাৎ তোমরা একটা স্ট্রাকচার একটু লিখে নাও। ডাব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহার, ডাব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহার আসলে সেন্টেন্সে কিভাবে আসে মাথায় রাখবা। প্রথমেই চলে আসবে ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপরে চলে আসবে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলিয়ারি ভার্ব, এরপরে আসবে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এরপরে আমাদের এক্সটেনশন থাকতে পারে, বাট মাস্ট বি মাথায় রাখতে হবে একটা প্রশ্নবোধক চিহ্ন কোনোভাবেই যাতে বাদ পড়ে না যায়। কি বলছি ভাই? ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত যে কোনো বাক্য তৈরি করতে বলতে পারে ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। এই সেগমেন্ট থেকে প্রশ্ন আসছিল গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দুইটা। ভাই একটা সেগমেন্ট থেকে 2 মার্ক কমন, তুমি কোনোভাবেই এই ডাব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহারটাকে বাদ দিতে পারবে না। এরপরে আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করতেছি, পরবর্তী যে প্রশ্নটা ছিল একটু দেখি। পরবর্তী প্রশ্নটা কি ছিল? হোয়াট ইজ দা সিনোনিম অফ অ্যানিমোসিটি, অর্থাৎ ভোকাব বেসড প্রশ্ন। এর পরবর্তী অ্যানাদার কোশ্চেন, ডাব্লিউএইচ ওয়ার্ড, হাউ ডাজ জাঙ্ক ফুড ডিফার ফ্রম ফাস্ট ফুড। আর এখানে ছিল হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল, হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। দেখো আমরা যদি একটু প্রশ্নটা সলভ করার চেষ্টা করি, প্রশ্নটা কি অবস্থায় ছিল ভাইয়া? প্রশ্নটা ছিল হচ্ছে হাউ ডাজ, অর্থাৎ আমাকে প্রথমে নিতে হবে ডাব্লিউএইচ ওয়ার্ড, আমি প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড পাইছি হাউ, এরপর দেখো আছে অক্সিলারি ভার্ব ডাজ, দা ফুড মানে সাবজেক্ট পেয়ে গেছি, এফেক্ট হচ্ছে এখানকার ভার্ব, এবং মাস্ট বি একটা প্রশ্নবোধক চিহ্ন লাগবে। অপশন নাম্বার এ হতে পারে। বি নাম্বার কেন হলো না? বি নাম্বার দেখো হাউ এর পরে ডাইরেক্ট সাবজেক্ট চলে আসছে, সুতরাং এটা বাদ দিয়ে দাও। হাউ এর পরে ওয়াজ চলে আসছে। এখন ওয়াজ বিভার্ব হিসেবে কখন হতে পারে? ওয়াজ বিভার্ব হিসেবে হতে পারে আইদার ওয়াজের পরে ভার্বের সাথে আইএনজি থাকবে, অথবা ওয়াজের পরে ভি3 থাকবে। যদি ভি3 থাকে তাহলে চলে যেত সেটা প্যাসিভে, এটা হচ্ছে না। এরপরে দেখো হাউ ডাজ দা ফুড ইফেক্ট, এই ইফেক্ট শব্দটা হচ্ছে নাউন, এই কারণে এই প্রশ্নটাও হয় নাই। অর্থাৎ আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার পাইছি আমরা এ নাম্বার, হাউ ডাজ দা ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। হাউ, ডাব্লিউএইচ ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এবং মাস্ট বি একটা প্রশ্নবোধক চিহ্ন, মাস্ট বি একটা প্রশ্নবোধক চিহ্ন। তার মানে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডের যে সেগমেন্টটা, এই সেগমেন্ট থেকে আমরা প্রশ্ন কয়টা পাইছি? 2টা। এই স্ট্রাকচারটা একদম ঠাড়া মুখস্থ করে ফেলবা, এই স্ট্রাকচারটা একদম ঠাড়া মুখস্থ করে ফেলবা। আমরা প্রশ্ন অ্যানালাইসিসে আছি এবং সাজেশন মাথায় রাখবা। তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবা, বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে তুমি তার পরবর্তীতে সাজেশন তৈরি করবা। পরবর্তী যে প্রশ্নটা আমরা দেখার চেষ্টা করতেছি কি ছিল? পরবর্তী যে প্রশ্নটা ছিল আমরা একটু দেখি, অ্যাডভার্ব। ইয়েস, এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই যে অ্যাডভার্ব আমরা এখানে লিখে ফেলছি, অ্যাডভার্ব সেগমেন্টটা বাদ দেওয়া যাবে না। অর্থাৎ পার্টস অফ স্পিচের মধ্যে যদি আমি সেগমেন্টেশন করতে চাই, পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচের মধ্যে তোমাকে যে জিনিসটা খুবই পরীক্ষায় আসে সেটা হচ্ছে নাউন থেকে আসতে পারে বা আসবে, নাউন থেকে আসে সবসময়, অ্যাডজেক্টিভ থেকে আসে, অ্যাডভার্ব থেকে আসে, আরেকটা আসে হচ্ছে প্রোনাউন থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই 4টা সেগমেন্ট মাস্ট, এই 4টা সেগমেন্টকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না। তোমার যদি এর পরবর্তীতে সময় হয় তাহলে তুমি বাকিগুলো ভার্ব পড়ে ফেলতে পারো, আদারওয়াইজ নো নিড, বাট মাস্ট বি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর হচ্ছে প্রোনাউন। ওখানে যে শব্দটা ছিল সেটা হচ্ছে প্রেটিলি, প্রেটি, PRETTY, এই প্রেটি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর আমরা যখন অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করি সেটা হয়ে যায় অ্যাডভার্ব। অর্থাৎ প্রেটিলি যে শব্দটা ছিল এটা ছিল অ্যাডভার্ব। আমাদের এই প্রশ্নে কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, অ্যাডভার্ব নির্ণয় করতে বলছে, প্রেটিলি ছিল কারেক্ট অ্যান্সার। এরপর দেখো সাইক্লিং ইজ আ গুড এক্সারসাইজ, নাউনের ব্যবহারটা চলে আসছে। আমরা জানি ভার্ব প্লাস আইএনজি যুক্ত অবস্থা, যদি ভার্ব প্লাস আইএনজি যুক্ত অবস্থা যদি সেন্টেন্সের ভার্ব প্লাস আইএনজি যুক্ত অবস্থা যদি নাউনের কাজ করে, আমরা তাকে বলে থাকি হচ্ছে জিরান। আমরা তাকে কি বলে থাকি? জিরান। আমাদের জিরান্ডের ব্যবহার থেকে একটা প্রশ্ন চলে আসছে, অর্থাৎ জিরান পার্টিসিপল ইনফিনিটিভ এই সেগমেন্টটাকে কোনোভাবে বাদ দেয়া যাচ্ছে না। তোমরা অলরেডি যারা অফলাইন অনলাইন যেখানেই পড়ছো না কেন, আজকের এই সাজেশনটা তোমার জন্য খুবই কার্যকরী হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এর পরবর্তী প্রশ্নটা আমরা দেখি কি অবস্থায় ছিল। এর পরবর্তী প্রশ্নটা দেখো কি ছিল, কোথায় ছিলাম? হ্যাঁ, অ্যানাদার কোয়েশ্চেন ফ্রম ভোকাবুলারি, এনসিয়েন্টের অ্যান্টোনিমস আইছে, যেটা হচ্ছে কন্টেম্পোরারি। এরপরে দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আই বট 2 পেয়ার অফ ট্রাউজার্স। এই যে বিষয়টা, 2 হচ্ছে প্লুরাল, পেয়ার তাহলে সিঙ্গুলার হবে না ভাই, পেয়ার হবে পেয়ার্স, এটা এই কারণে ভুল হয়ে গেছে। ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস? অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন, কখনো প্লুরাল করা যায় না।
আই রিড পোয়েট্রি, আমি কবিত্ব পড়তে পারি না, আমি কবিতা পড়তে পারি। সুতরাং এই পোয়েট্রি থাকার কারণে এটা ভুল। হ্যামলেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ারস মোস্ট ফেমাস ওয়ার্কস। এই ওয়ার্কস মানে হচ্ছে সাহিত্যকর্ম। ওয়ার্কস মানে কি? সাহিত্যকর্ম। অর্থাৎ তুমি যে বিষয়টা মাথায় রাখবা যে ভাই আমার আনকাউন্টেবল নাউনের সাথে যখন আমি প্লুরাল করতে যাই বা এস বাই এর যুক্ত করি, মাস্ট বি এই সেন্টেন্সটার অর্থ বা এই শব্দটার অর্থ পরিবর্তন হয়ে যাবে। আমরা ওয়ার্ক মানে জানি কাজ, ওয়ার্ক মানে কাজ, বাট ওয়ার্কস মানে হচ্ছে সাহিত্যকর্ম। মোস্টের পরবর্তীতে আমাদের অন অফ থাকলে সেটা হয়ে যায় কি? সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ এই ডিগ্রি সেগমেন্টটা একটু দেখে যাবা। কি বলছি? ডিগ্রি সেগমেন্টটা একটু দেখে যাবা। পরবর্তী প্রশ্নটা দেখো। পরবর্তী প্রশ্নটা কি ছিল? পরবর্তী যে প্রশ্নটা ছিল ইন্টারজেকশন, অ্যানাদার কোশ্চেন ফ্রম পার্টস অফ স্পিচ লাগবে। এই যে বানান মিস স্পেলড, অর্থাৎ নিচের কোনটা ভুল, এটা আমাদের বানান থেকে প্রশ্ন একটা মাস্ট আসবে। শুনো, বানান পড়ার ক্ষেত্রে টেক্সট বুক মাথায় রাখবা, আর বানান পড়ার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড, রিসেন্ট ব্যাকগ্রাউন্ড। আমরা যখন 2020 সালে পরীক্ষা দিয়েছি, যে বিষয়টা ছিল তখন করোনা ভাইরাস খুবই হট টপিক ছিল। এই করোনা ভাইরাস থেকে আমাদের পরীক্ষার হলে যে বানানটা চলে আসছে সেটা হচ্ছে অ্যান্টিজেন। কি বানান আসছে ভাই? অ্যান্টিজেন, ANTIGEN। অর্থাৎ ওই সময় প্রতিষেধক, ঔষধ, টিকা, এগুলো খুবই হট টপিক। এইখান থেকে কিন্তু ভাই অ্যান্টিজেন বানানটা চলে আসছে। তুমি যা পড়বা ব্যাকগ্রাউন্ড বেসড একটু পড়াশোনা করার চেষ্টা করবা। কি করবা? ব্যাকগ্রাউন্ড বেসড পড়াশোনা করার চেষ্টা করবা। পরবর্তী প্রশ্নটা দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্সের টাইপ থেকে প্রশ্ন আসে। সেন্টেন্সের টাইপ অর্থাৎ তুমি একটা জিনিস দেখো ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসলে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একদম বেসিক পড়াশোনা করতে হবে। দেখো সেন্টেন্স থেকে আসছে, রাইট ফর্ম অফ ভার্ব, টেন্স, বানান, কারেক্ট স্পেলিং, এগুলো তো আসলে ভুল হওয়ার জায়গা নাই। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আমাদের পড়াশোনা প্রপার গাইডলাইন, প্রপার স্ট্র্যাটেজি আমরা কিন্তু ফলো করতে পারি না। এর পরবর্তী প্রশ্নটা যে আমরা একটু দেখার চেষ্টা করি। পরবর্তী প্রশ্নটা কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক চলে আসছে, সেটা হচ্ছে ফিগার অফ স্পিচ। গতবার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে টেরিবল বিউটি। কি ছিল ভাই? টেরিবল বিউটি। মাথায় রাখবা পাশাপাশি দুইটা বিপরীতার্থক শব্দ যদি বসে তাহলে একে আমরা বলে থাকি হচ্ছে অক্সিমরন। এই টেরিবল বিউটি বা ফিগার অফ স্পিচ। আমরা এখন যদি একটু সামারাইজ করতে যাই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছি আগামী 38 দিন পর, আগামী 37 দিন পর, আমার জন্য যে টপিকগুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, সেন্টেন্স আইডেন্টিফাই। কি বলছিলাম? সেন্টেন্স আইডেন্টিফাই অর্থাৎ সেন্টেন্স খুঁজে বের করা, কোনটা কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, এখান থেকে প্রশ্ন আসে। এর আগের বারে আসছিল ডিক্লারেটিভ। মাথায় রাখবা অ্যাসার্টিভ সেন্টেন্সটার অপর নাম ছিল ডিক্লারেটিভ। অনেক শিক্ষার্থী এই অপর নামটা না জানার কারণে কিন্তু কারেক্ট অ্যান্সার দিতে পারে নাই। সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন মাস্ট আসবে। এই দুইটা সেগমেন্টে 5 স্টার, এই দুইটা সেগমেন্টে 5 স্টার। এরপরে দেখো কি ছিল? অ্যাডভার্ব, পার্টস অফ স্পিচ। ফিগার অফ স্পিচ থেকে প্রতিবার একবার না একবার, মানে ফিগার অফ স্পিচ থেকে একটা প্রশ্ন মোস্ট অফ দ্য টাইম থাকে। সুতরাং এটাকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না। পজিটিভ অথবা সাবজাংটিভ এটা মাঝে মাঝে আসে, পজিটিভ অথবা সাবজাংটিভ মাঝে মাঝে আসে, এই অংশটাও একটু দেখে নিবা। এরপরে দেখো কি ছিল আগে? পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। অর্থাৎ তুমি যদি পার্টস অফ স্পিচ পড়ে ফেলো ভাই, তুমি পার্টস অফ স্পিচ পড়ে ফেললে তোমার এগুলো সব সেগমেন্টে ক্লিয়ার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। আর যদি খুবই গুরুত্বপূর্ণ ভাবে বলতে চাই সেটা হচ্ছে তোমাকে মাস্ট বি যেটা পড়তে হবে সেটা হচ্ছে নাউন। এবং নাউনের কথা যদি আমি বলতে চাই অবশ্যই আনকাউন্টেবল নাউনটা, অবশ্যই আনকাউন্টেবল নাউন এবং এর সাথে যে ডিটারমিনার গুলো ব্যবহার হয় এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এরপরে কি ছিল দেখো? রাইট ফর্ম অফ ভার্ব অথবা টেন্স। এই সেগমেন্টটা থেকে প্রত্যেকবার 3 থেকে 4টা প্রশ্ন থাকে। হয় টেন্সের ব্যবহার, ফর সিন্সের ব্যবহার, বিফোর আফটারের ব্যবহার, অথবা রাইট ফর্ম অফ ভার্ব। এই সেগমেন্ট থেকে 3 থেকে 4টা প্রশ্ন। তুমি যদি পাশের চিন্তা করো যে না ভাই আমাকে চান্স পরে, আমি আগে ইংরেজিতে পাস নিশ্চিত করব, রাইট ফর্ম অফ ভার্ব আর টেন্স হচ্ছে একদম মহা ঔষধ। ভয়েস অথবা ন্যারেশন। গতবার 2টা প্রশ্নই আসছিল এখান থেকে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম হয় কি, হয় ভয়েস আসে না হলে ন্যারেশন আসে। ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবা, প্রথমেই আমরা ভার্ব চেঞ্জ করে ফেলবো। অর্থাৎ উইল আছে, উড কোন অপশনে আছে দেখবো উত্তর চলে আসবে। শ্যাল আছে, শুড কোন অপশনে আছে উত্তর চলে আসবে। তুমি প্রথমেই ভার্বে চলে যাবা। প্রেজেন্টে যে টেন্সে থাকে পাস্টে ওই টেন্সে হয়ে যায়। মাস্ট বি ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে, অপশন বাছাই করার ক্ষেত্রে তুমি ফার্স্ট অফ অল ভার্বে চেঞ্জ করবা। পার্সনের পরিবর্তন কিচ্ছু দেখার দরকার নাই। ফার্স্ট অফ অল ভার্বের পরিবর্তন করতে যাবা, 90% টাইমে উত্তর হয়ে যাবে। এরপরে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই সেগমেন্টটাকেও কোনোভাবে বাদ দেওয়া যাবে না। তাহলে দেখো
আমি কিন্তু অনেক শর্ট করে দিছি ভাই, অনেক শর্ট। কেন শর্ট বলছি? তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ইংরেজির জন্য কি পড়তেছো না পড়তেছো, ইউ ডোন্ট নো, অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নো। কিন্তু বুঝতে হবে আমার চান্স পাওয়ার আগে ইংরেজিতে মাস্ট পাস করা লাগবে। ইংরেজিতে পাস করার জন্য তুমি প্রেপোজিশন, ভোকাবুলারি, স্পেলিং, এটা গেল হচ্ছে ভোকাব পার্ট। যদি তুমি এটা পড়তে না পারো বাদ দিয়ে দাও। রাইট ফর্ম অফ ভার্ব, ভয়েস, নারেশন, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, 4টা টপিক। পার্টস অফ স্পিচ 5টা, ডাব্লিউএইচ ওয়ার্ড 6টা, ফিগার অফ স্পিচ 7টা, পজিটিভস অথবা সাবজেক্টিভ 8টা, সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স আইডেন্টিফাই এই 10টা। অর্থাৎ ইন টোটাল আমি তোমাকে 13টা টপিকের নাম বলছি। এই 13টা শেষ না করে তুমি যদি একটা ওয়ার্ড বাড়তি পড়ো, তুমি ভুলের রাস্তায় আসো। তুমি বুঝতেছো না তোমার জন্য কি পড়া দরকার। আমি বিগত 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আজকের এই সাজেশন ভিডিওটি বানাচ্ছি, এবং মাথায় রেখো আজকের এই অংশটুকু থেকে, এই টপিকগুলা থেকে তুমি অন্তত 90% প্রশ্ন এই টপিকগুলা থেকে তুমি কমন পাবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কমন পাবা যদি সবকিছু ঠিকঠাক থাকে। এজন্য যে কাজটা করতে হবে, তোমরা যারা আমার অলরেডি প্রাইভেট ব্যাচে ভর্তি আছো, আমরা কিন্তু এখানকার মধ্যে যে টপিকগুলো আমি বারবার বলতেছি এগুলো মোটামুটি শেষ করে ফেলছি অলরেডি। তোমরা যারা এখনো ইংরেজি অংশ নিয়ে দুশ্চিন্তায় আছো, মাত্র 999 টাকায় আমার কোর্সে এনরোল করতে পারো, এবং এনরোল করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারো। এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, অর্থাৎ আগামী 38 দিন পর তোমার আর জীবনে সুযোগ হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একবার ভর্তি পরীক্ষা দেওয়ার। আগামী কতদিন ভাই? আগামী যে 38 দিন আছে, এই 38 দিন পর তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারবা একজন দর্শনার্থী হিসাবে। সেটার জন্য এখন আইডি কার্ড চেক করা লাগে ভাই, আমাদের আইডি কার্ড চেক করে। তার মানে তোরা চাইলে এখন খুব ইজিলি ঢুকতে পারবি, বিষয়টা এমন না। এই দর্শনার্থী হিসাবে আসার সুযোগ আপনাদের না আসুক, শিক্ষার্থী হিসাবে বুক ফুলে মানে রাজার মতো, রাজার বেশে আমার দেশের বিদ্যাপীঠে আপনাদেরকে স্বাগত জানাতে চাই। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।